ইয়েস, আপনারা শুনছেন রেডিও 91.2 FM। আমার আসলে পরীক্ষা ছিল মাঝখানে, এই কারণে আমি অনেকদিন আসতে পারিনি এবং হয়তো আগামী বেশ কয়েকদিনও আমি অ্যাবসেন্ট থাকবো, কিন্তু আজকে আমি এসে গিয়েছি। আবার এসে গিয়েছি আপনাদের প্রিয় নোটবুক উইথ সায়ন্তন শোটি নিয়ে। তো বর্তমান বিশ্বে আমরা বলতে পারি বর্তমান বিশ্বটাই আসলে প্রযুক্তির পাশা খেলা। আশপাশে সব কিছু এখন চালিত হচ্ছে প্রযুক্তি দ্বারা। প্রযুক্তি সব আমাদের চারপাশে। একসময় প্রযুক্তি ছিল আমাদের দাস, আমাদের স্লেভ। এখন আমরা হয়ে গিয়েছি প্রযুক্তির দাস। আজকে আমাদের সাথে আছেন দুজন বিশিষ্ট অতিথি। একজন আবিরুর রহমান ভাইয়া, তিনি ডিআরএমসি আইটি ক্লাব অর্থাৎ ডিআরএমসি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ইনফরমেশন টেকনোলজি ক্লাবের জেনারেল সেক্রেটারি। আর আমাদের সাথে আছেন মুহসিন জামান মাহিন, প্রোগ্রামিং সেক্রেটারি অফ ডিআরএমসি আইটি ক্লাব। ভাই, কেমন আছেন আপনারা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। তো রাস্তায় জ্যাম কেমন পেলেন? ঈদ শেষ হলো, বেশ কয়েকদিন তো হলো, এখন তো আবার রাস্তায় গাড়ি ঘোড়া বেড়ে যাচ্ছে। আপনারা কেমন জ্যাম পেলেন রাস্তায়, নাকি পেলেন? আমরা কলেজ থেকে এসেছি, খুব বেশি একটা সময় লাগেনি, বাট জ্যামও কম। আবার শুনলাম ছুটি এক্সটেন্ড হবে হিট ওয়েভের কারণে। স্কুল কলেজ এক সপ্তাহের জন্য সব বন্ধ করে দিয়েছে শুনলাম ইউটিউবের কারণে। গ্লোবাল ওয়ার্মিং অনেক বাজে অবস্থা, এখন খুবই বাজে অবস্থা, যে আমরা তো এখনই খাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের আড্ডাটা শুরু করতে পারি এখন। ডিআরএমসি আইটি ক্লাব গত কয়েক বছর ধরে ডিআরএমসি আইটি ক্লাব একটা মানে গৌরবোজ্জ্বল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতি বছরের মধ্যে এবারও আপনারা অর্গানাইজ করছেন আইসিটি ডিভিশন প্রেজেন্টস ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল 2024। জি, তো আমরা এই কার্নিভালটা নিয়ে একটু জানতে চাই। প্রথমে একটু জানতে চাই, ফেস্টিভ্যাল না বলে আমরা এটাকে কার্নিভাল কেন ঠিক বলছি? এটাকে এক ধরনের মেলা টাইপের। কার্নিভাল তো আমরা একটা মেলা বুঝি, যেখানে অনেক কিছু প্রদর্শন করানো হয়, যেটাকে একটা প্রযুক্তির প্রদর্শনী, এরকম অনেকটা একটা মেলা। জি 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 sure। আমাদের ফেস্টের নাম 7 জেনারেশন ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল। তো এটা আমাদের 7 নম্বর কার্নিভাল, যেখানে আমাদের 30-র উপর ইভেন্ট আছে। এবং আমরা কিন্তু শুধু ইভেন্টের উপরে সীমাবদ্ধ না, আমাদের অডিটোরিয়ামে বিভিন্ন সেগমেন্ট হয়ে থাকে, বিভিন্ন শো হয়ে থাকে, তারপর আমাদের ডিজিটাল আর্ট ডিসপ্লে করা হয়ে থাকে। আর আমাদের বটতলা আছে, যেখানে সামগ্রিকভাবে গান হয়ে থাকে, স্টল থাকে, বিভিন্ন শো হয়ে থাকে। তো ওভারঅল যদি বলি, তাহলে এটা শুধু আইসিটির কেন্দ্রে কি না, আমরা চাচ্ছি যে আইসিটির উপর বেস করে একটি মেলা, যাতে বাইরে থেকে যত সম্ভব স্টুডেন্ট আসে এবং পার্টিসিপেট করে। আর আবির ভাইয়ার এটা নিয়ে মতামত বলবেন? আমার হচ্ছে যে এইটা একটা কার্নিভাল, কারণ এটা হচ্ছে যে আমাদের নিজেদের জন্য তো একটা আনন্দের উৎসব অবশ্যই। আর এটা হচ্ছে সবার জন্য একটা এটা একটা কার্নিভাল টাইপের আমরা করে থাকি, যেখানে বিভিন্ন ধরনের আমাদের অ্যাট্রাকশনস থাকে, কম্পিটিশনসের পাশাপাশি বিভিন্ন অ্যাট্রাকশনসও থাকে, আর অনেকে এভাবে ঘুরতে আসে করতে আসে। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টলও থাকে, স্টল থেকে বিভিন্ন জিনিস, বিভিন্ন কোম্পানি স্টল দিয়ে থাকে, ওইখানে অনেক কিছু বেচাকেনা করে। সো এই থ্রু আমরা একটা কার্নিভাল টাইপের, লাইক বাংলায় বললে মেলা, যেটা কার্নিভাল টাইপের করে থাকি, যেটা সবার জন্য একটা আনন্দের ইভেন্ট টাইপের হয়ে ওঠে। সো এই জন্য আমরা এটাকে একটা কার্নিভাল বলে থাকি। এটা শুনে মনে পড়লো, আগে একটা শো হতো না, মিরাক্কেলে মীর স্যার অনেক সময় বলতেন যে আমাদের শোতে শুধুমাত্র হাসাহাসি বা হিউমারই হয় না, অনেক কিছু হয়। তো হ্যাঁ, এইটাই আমাদের এরকমই, আমাদের এখানে অনেক কিছু শিক্ষণীয় অনেক কিছু আছে, কম্পিটিশনের সাথে শিক্ষণীয় অনেক কিছু আছে। তাছাড়া যারা আসবে তারা অনেক কিছু এনজয় করেও যেতে পারবে, এই জন্য আমরা এটা কার্নিভাল করে থাকি। তো আপনাদের এই কার্নিভালটা আইসিটি ডিভিশন প্রেজেন্টস ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল 2024, আমরা এখন এটা নিয়ে একটু ডিটেইলসে জানতে চাচ্ছি, জাস্ট ওভারভিউ না, একটু বেশ খানিকটা ডিটেইলসে বিস্তারিতভাবে জানতে চাচ্ছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের 7th ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল আমরা অ্যারেঞ্জ করছি। তো আমরা 2019 থেকে প্রতি বছরই টেক কার্নিভাল আমাদের হয়ে এসেছে, এবার হচ্ছে আমাদের 7th কার্নিভাল। সো এবার আমাদের 30+ ইভেন্টস আছে, এবং সেসব ইভেন্টে বিভিন্ন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সবার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ইভেন্টস আছে। যার যে পার্টিকুলার সেক্টরে ইন্টারেস্ট, সে সেক্টরে পার্টিসিপেট করতে পারবে। এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের এক্সাইটিং প্রাইজেস আছে প্রত্যেকটা ইভেন্টের জন্য, যেটা আমরা আপনাদের স্পন্সার্স অ্যান্ড পার্টনার্সের থ্রু আমরা অ্যারেঞ্জ করে থাকি। তো আর তাছাড়া আমাদের অ্যাট্রাকশনসের কথা যে বললাম, তা তো আছে। আমাদের অডিটোরিয়ামে আমাদের বড় বড় প্ল্যানস আছে, যে আমরা অডিটোরিয়ামে কিছু কি অ্যাট্রাকশন টাইপের কী করতে পারি, যে প্ল্যানগুলো আমরা এখনও কাজ করছি, এখনও এগুলো অনগোয়িং চলছে। আর তাছাড়া আমাদের রোবোটিক্স ইভেন্ট আছে, যেটা অনেক বড় আমাদের একটা
ডিসপ্লে একটা ইভেন্ট, যেখানে আমাদের বিভিন্ন ধরনের রোবোটিক্স ক্লাব থেকে এবং ইউনিভার্সিটি বড় বড় স্টুডেন্টরা ওইখানে করে। তাছাড়া আমাদের অনেক ধরনের কুইজ আছে, অলিম্পিয়াড আছে, সেখানে বিভিন্ন ধরনের স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত সবাই পার্টিসিপেট করে থাকে। তারপর আমাদের আছে প্রজেক্ট ডিসপ্লে, এবং আমাদের এবার একটা স্পেশাল ইভেন্ট আছে শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট, সেটাও আমাদের এবার অনেক বড় একটা ইভেন্ট। তো এগুলার থ্রু আমরা বিভিন্ন আর কি অনেক ধরনের ইভেন্ট করে থাকি, এর থ্রুই আমাদের কার্নিভালটা আর কি হয়ে থাকে। আর তাছাড়া তো আমাদের পলক স্যার তো আমাদের চিফ গেস্ট আছেনই, উনি সবসময় আমাদের ফেস্টের সাথে থাকে, এবারও উনি আমাদের ফেস্টের সাথে আছে। সো এর থ্রুই আর কি আমাদের এবারের 7th ডিআরএমসি ইন্ডাস্ট্রি টেক কার্নিভালটা। ইভেন্টস নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। জি মাহিম ভাই, আপনার কিছু অ্যাড করার আছে? জি, যেহেতু ইনোভেশন গ্যাট নিয়ে কথা উঠলো, তো আর তো ইংরেজিতে যদি বলি যে এটাই আমাদের আসলে ফেস্টের মূল আকর্ষণ। এবং এটা নিয়ে আমরা আচ্ছা, তাহলে আমরা নেক্সট সেগমেন্টে নিয়ে কথা বলবো। আমরা এখন তাহলে ইভেন্ট নিয়ে কথা বলার আগে একটু টুইস্ট আনি, যেটা হচ্ছে ইভেন্টের আগে আমরা ম্যাগাজিনটা নিয়ে কথা বলি। আপনারা প্রতি বছরই আপনাদের ক্লাবের পক্ষ থেকে একটা ম্যাগাজিন বা জার্নাল রিলিজ করেন, এনভিশন। প্রতি বছরের মতো এবারও রিলিজ হচ্ছে। এনভিশন নিয়ে একটু জানতে চাই, দুটো জিনিস জানতে চাই। একটা হচ্ছে এনভিশনের হিস্ট্রিটা, কীভাবে জিনিসটা আসতো, কনসেপশনটা কীভাবে আসতো, কীভাবে গত কয়েক বছর ধরে আসছে, ইভলভ হচ্ছে কীভাবে, আর 2024-এর যে এডিশনটা, এটা নিয়ে আমরা জানতে চাচ্ছি যে এখানে আমরা কী আশা করতে পারি, কী টাইপের কন্টেন্ট পাবো আমরা এর মধ্যে। কারেন্টলি যদি আপনি দেখেন যে ওয়ার্ল্ডে টেক রিলেটেড আপডেটস বা টেক ব্লগস, তার প্রচুর ডিমান্ড বা প্রচুর রিডার আছে। তা আমাদের ম্যাগাজিনের মেইন গোল বা অবজেক্টিভ যদি বলি, তাহলে সেটা হচ্ছে অবভিয়াসলি যত বেশি সম্ভব কোয়ালিটি কন্টেন্ট থাকবে এবং টেক রিলেটেড, যাতে যারা টেক এনথুজিয়াস্ট আছেন তারা ম্যাগাজিনের মাধ্যমে লেটেস্ট বা অনগোয়িং যা যা চলছে কারেন্ট বলে তার সম্পর্কে একটা ধারণা পেতে পারে। এবং আমাদের যারা রাইটার আছে তারা হচ্ছে মোস্টলি ভার্সিটি, কলেজ এবং স্কুল লেভেলের, তো তারা হচ্ছে একটা অপরচুনিটি পাচ্ছে যে তাদের লেখাটাকে এরকম একটা ম্যাগাজিনের প্রমোট করার, তাদের নামটা সেখানে আছে, তাদের কন্টেন্ট হাজার হাজার মানুষের কাছে চলে যাচ্ছে, এবং আমরা আমাদের ম্যাগাজিনটাও ওয়াইডলি ডিস্ট্রিবিউট করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের ইনভেশনের যেই গোল সেটা ভালোভাবেই হচ্ছে ফুলফিল হচ্ছে, এবং আশা করি এবার যে ইনভেশনটা অ্যাড হচ্ছে আমাদের সামনে পাবলিশ হবে, সেখানে আমরা আরও কোয়ালিটিফুল কন্টেন্ট প্রতিবারের মতনই সাপ্লাই করতে পারবো, এবং এটি চলতেই থাকবে যত বছর আমাদের ফেস্টটাও চলছে। আপনারা তো খুব ক্লোজলি তাহলে দেখেছেন যে এনভিশনে কি কি আর্টিকেলস আসছে, কি ধরনের আর্টিকেলস আসছে। জি নিশ্চয়ই অনেক এক্সাইটিং হবে। জি, অবশ্যই আসবে। তো এবার আমরা এমনি কি এক্সপেক্ট করতে পারি, কি ধরনের আর্টিকেলস এক্সপেক্ট করতে আচ্ছা, পারি? সো আমাদের ইনভিশন যে ম্যাগাজিনটা, ওটা তো আমরা প্রতি বছরই আমাদের ফেস্টের সাথে হয়ে থাকে। তো আমাদের ম্যাগাজিনটাতে আমাদের ফেস্টের একটা ওভারভিউ টাইপের থাকে ফার্স্টলি। জি, সো সেটা হচ্ছে যে আমাদের ফেস্টের বিভিন্ন ধরনের কি কি ইভেন্টস হয়েছে কি না, সব কিছুর একটা সামারি আমাদের এই ম্যাগাজিনের মধ্যে থাকে। অ্যান্ড মানে নেক্সট ইয়ার ওরা কি এক্সপেক্ট করতে পারে, কারণ আমার প্রতি বছর এটা আমাদের হয়ে আসছে। সো ইনশাল্লাহ আমরা কোনো বছর আমরা থামবো না। সো নেক্সট ইয়ার ওরা কি এক্সপেক্ট করতে পারে তারা এটা ম্যাগাজিন থেকে দেখে নিতে পারবে। অ্যান্ড আমরা এটা মোর দেন 5000 লোকেশনসে আমরা ম্যাগাজিনটা ডিস্ট্রিবিউট করে থাকি। সো ওইটার মধ্যে আমাদের যে বিভিন্ন রাইটার, আমাদের এবার যেমন ধরেন আমরা যদি সিগনিফিক্যান্ট কিছু একটা পাই আমাদের ফেস্টে, যে খুবই সুন্দর একটা প্রজেক্ট বা খুবই ভালো একটা কিছু, তো ওইগুলা নিয়ে আমরা আমাদের ম্যাগাজিনে দিয়ে রাখি, যে ওদেরটা পাবলিকে প্রমোশন করার জন্য, যে এটা একটা ভালো জিনিস, এটা সব পাবলিকের কাছে এটা ছড়ালে ভালো হয়, এটা প্রমোশন করলে ভালো হয়। সো এরকম আমরা করে থাকি, বিভিন্ন ধরনের প্রমোশন করে থাকি আমরা ইয়াতে। সো ওইগুলা মিলে হয়। আর বিভিন্ন ধরনের টেক আর্টিকেলস যেগুলো থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন রাইটারদের আমরা টেক আর্টিকেলগুলো নিয়ে থাকি, এবং এখন তো পুরো বিশ্বই টেকের উপর চলছে। সো সমসাময়িক টেকের যেসব নিউজগুলো আছে, যেসব ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে, সেগুলো আমরা আমাদের ম্যাগাজিনে ইনক্লুড করার চেষ্টা করি। সো রিডাররা এসব কিছু এক্সপেক্ট করতে পারে আমাদের ম্যাগাজিন থেকে। রাইটার্স যারা থাকবে তারা কি নেসেসারিলি ডিআরএমসি স্টুডেন্ট হতে হবে নাকি যে কেউ লিখতে পারে? না, আমাদের যে মেইল আছে, আমাদের মেইলে ওরা আমাদেরকে যে কেউ লিখে পাঠাতে পারবে। ওইখান থেকে আমরা দেখে নিব, যদি এটা ছাপানোর মতো হয় তাহলে আমরা ইনক্লুড করে ফেলবো। আমরা আমাদের মেইলটা শেয়ারও করতে পারি রাইট নাও। সো কেউ এক্সাইটেড থাকলে লেখা পাঠাতে পারে। সো আপনারা পাঠাতে পারেন, আপনার যখন লেখা থাকে submissions@drmcityclub.com এই মেইলে আমাদের কাছে পৌঁছে যাবে, এবং আমরা আপনাকে রেসপন্সও জানিয়ে দেবো। মেলটা আরেকটু বলা যাবে? submissions@drmcityclub.com। আচ্ছা,
সবাই অবশ্যই আপনাদের মাথায় যদি ভালো টেক রিলেটেড আইডিয়াস থাকে লেখার, আমাদের লেখনীটা লিখে ভাইয়ের কাছে পাঠিয়ে দেন। ভাইয়ের ইমেল বললো অনেক সুন্দর একটি ম্যাগাজিন ইনশাআল্লাহ আমরা পাচ্ছি সাথে। ইনশাল্লাহ। তো অলরেডি অনেক কমেন্টস আসা শুরু হয়ে গিয়েছে, আমরা কমেন্টস পড়বো, এখনই কয়েকটা পড়ে নিই, পরে আবার পড়বো। প্রথমে ইনিশিয়াল কমেন্টসগুলো একটু পড়ে নিই আমরা। অরণ্য আবির খান প্রাপ্য বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ইকবাল লোপা বলছে অল দ্য বেস্ট। তাহমিদুর রহমান জিসান বলছে লাভ। আমির হামজা বলছে হাই। তাহমিদুর রহমান জিসান বলছে ইন্টারেস্টেড। দেওয়ান জন্মশার জামান বলছে প্লিজ কাইন্ডলি চেক দ্য মাইক, সায়ন্তন ক্যান বিয়ারলি বি হার্ড। তাই কি ও সমস্যা হচ্ছে। ইভেন রাইট নাও কেউ একটু কমেন্ট করেন তো প্লিজ, সমস্যা হচ্ছে কিনা কোনো, একটু জানালে ভালো হয়। আচ্ছা, অরণ্য আবির খান প্রাপ্য বলছে ভেরি ফান ইভেন্ট। আকিব আহমেদ বলছে সাউন্ডস ইন্টারেস্টিং। আতিফ কাভারেজ খান বলছে ভেরি ইন্টারেস্টিং। মুস্তাসিম খান রোহান বলছে এক্সাইটেড। ইটস কাব্য বলছে রিয়েলি ভেরি এক্সাইটেড। অরণ্য আবির খান প্রাপ্য বলছে হু ইজ কামিং, ডেফিনেটলি আমি। তানজিদ রঞ্জনী বলছে আমির ভাই। অ্যান্ড তানজিদ রঞ্জনী বলছে ডান্সার প্ল্যানিং আউটসাইড অনুপ বলছে hey। আচ্ছা, আমরা এবার তাহলে মেইন ব্যাপারটায় আসি, ইভেন্টস। সকল ফেস্টিভ্যাল বা কার্নিভালে অনেক কিছু হয়ে থাকে, বিভিন্ন যেটা বললাম মিলের করতে অনেক কিছুই হয়ে থাকে, কিন্তু কেন্দ্রে তো থাকে ইভেন্টস। আমাদের সূর্যের যেমন একটা কোর থাকে, যেমন সব কার্নিভালের কোর হলো এই কার্নিভালে কী কী ইভেন্টস আয়োজিত করা হচ্ছে পার্টিসিপেন্টসদের জন্য। ইভেন্টস নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাই যে আমরা একটু আগে কথা বললাম ইভেন্টস নিয়ে, একটু কী কী ইভেন্টস আছে, বাট এবার আমরা প্রত্যেকটা ইভেন্টের ইন্ডিভিজুয়াল ডেসক্রিপশন জানতে চাচ্ছি, এবং যারা পার্টিসিপেন্ট থাকবে ওই ইভেন্টে আপনারা তাদের কাছ থেকে কী আশা করছেন, কী ধরনের কাজ বা লেখা বা আশা করতে ফর্মেট আশা করছেন। আচ্ছা, তো আমাদের এবার কার্নিভালে 30+ ইভেন্টস আছে, যার রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা পার্টিসিপেট করতে পারেন যারা ভিজিটার আছেন এবং লিস্টাররা আছেন। আর যদি কোর ইভেন্টগুলো নিয়ে বলি, আমরা আমাদের ইভেন্টগুলোকে 8টি সেক্টরে ভাগ করেছি। যদি শুরুতেই বলি যে প্রজেক্ট ডিসপ্লে এবং ওয়াল ম্যাগাজিন যা একটি কোর, আমরা হচ্ছে ইনোভেটিভ প্রজেক্ট যা যা আছে টেক বেসড হোক কিংবা নন মেকানিক্যাল হোক, আমরা হচ্ছে তাদের সাবমিশন নিয়ে থাকি এবং তা শুরু হয়ে গেছে অলরেডি। তাছাড়া এবার যদি প্রোগ্রামিং নিয়ে বলি, যেহেতু আইটি ফেস্ট, তো প্রোগ্রামিং অনেক বড় একটি সেগমেন্ট। প্রোগ্রামিং সেক্টরের আন্ডারে অনেকগুলো ইভেন্ট আছে। আমাদের আছে অ্যাপ শোকেস, যেখানে আপনি আপনাদের কোনো অ্যাপ যদি ডেভেলপ করা থাকে তা আমাদেরকে দেখাতে পারেন এবং আপনার ইউআই এবং ওভারঅল লুকস ফাংশনালিটির উপর জাজ করে আমরা আপনাদের অ্যাপ জিতে নিতে পারি আমাদের প্রাইস। এবং আমাদের প্রাইসগুলো হিউজ, যেমন প্রত্যেকটা সেগমেন্টেই কিছু না কিছু প্রাইস মানি আছে এবং সাথে ক্রেজ তো আছেই। তাছাড়া ভার্সিটি লেভেল স্টুডেন্ট এবং কলেজ লেভেল স্টুডেন্টের জন্য প্রোগ্রামিং কন্টেস্ট একটি আকর্ষণীয় ইভেন্ট বলতে পারেন, বিকজ এখানে প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটি প্রমাণ পাওয়া যায় আমাদের প্রোগ্রামিং কন্টেস্ট। আমাদের মনে হয় একটু সাউন্ড ইস্যুস হচ্ছে, সবাই বলছে আবির ভাইকে ভালোভাবে শোনা যাচ্ছে, বাট আমাকে আর মাহিব ভাইকে তেমন একটা ভালোভাবে শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তখন আমরা একটা কাজ করতে পারি, আমি আর মাহিম ভাই তাহলে একটু জোরে কথা বলতে পারি, একটু জোরে কথা বলতে থাকি। ওকে, ভেরি অকওয়ার্ড আমি জানি, বাট করতে হবে আর কি। হ্যাঁ, গট ইট। আচ্ছা, তো ইভেন্ট নিয়ে বলছিলাম, প্রোগ্রামিং সেক্টর নিয়ে। হ্যাঁ, তো তো মনে হয় ইভেন্টটা অনেকেই শুনতে পারেন, এটা আমরা আরেকটু রিস্টার্ট করি। আচ্ছা, হ্যাঁ, শুরু থেকে বলি। তো আমাদের ইভেন্ট সেগমেন্টগুলোকে আমরা টোটাল 8টি সেক্টর ডিভাইড করেছি। আচ্ছা, এবং শুরুতে যদি বলি প্রোগ্রামিং সেক্টর নিয়ে, তো প্রোগ্রামিং সেক্টরের আন্ডারে আমাদের আছে অ্যাপ শোকেস, যেখানে ভিজিটার এবং পার্টিসিপেন্টরা তাদের অ্যাপকে প্রমোট করতে পারবে, কাইন্ডা শো করবে, অন্যান্য ভিজিটাররাও তাদের অ্যাপ সম্পর্কে জানবে। এবং এর মধ্যে যাদের অ্যাপের ইউআই এবং ইন্টারফেসটা একটু সুন্দর হবে, তারা হচ্ছে জিতে নিতে পারে প্রাইজ। এরপর সেগমেন্ট নিয়ে যদি বলি, দেন আসে প্রোগ্রামিং কন্টেস্ট, যেখানে ভার্সিটি লেভেল এবং কলেজ লেভেল স্টুডেন্টরা মোস্টলি ইন্টারেস্টেড হয়, বিকজ এখানে প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটি প্রমাণ পাওয়া যায়। প্রোগ্রামিং কন্টেস্টের অনেক ভিজিটার আছে এবং প্রোগ্রামিং কন্টেস্টের হাইপও অনেক প্রোগ্রামিং সেক্টরের আন্ডারে। তারপরের সেগমেন্ট নিয়ে কথা বলতে গেলে আসলে লাইভ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যেখানে আমরা আপনাকে ওয়েবসাইটের ছবি দেখাবো, ইউআইটা দেখাবো এবং আপনাদের আমাদের পিসিতে বসে ওয়েবসাইটে ডেভেলপ করে দিতে হবে। প্রোগ্রামিংয়ে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে নাকি ল্যাঙ্গুয়েজ? জি, আমাদের হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে, কোনো ব্যারিয়ার নেই। জি,
এবং হচ্ছে লাইভ ওয়েবসাইট ডেভেলপমেন্টেও হচ্ছে আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যেটাকে বলা হয়ে থাকে, কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া HTML CSS এবং ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে তারা তাদের ওয়েবসাইটটি ডেভেলপ করতে পারে, এবং যাদের ওয়েবসাইটটি সবচেয়ে সুন্দর হবে আমাদের দেখানো ইউআইটির মতন, তারা জিতে নিতে পারে প্রাইজ এবং সার্টিফিকেট এবং ক্রেস্ট। এই ক্ষেত্রে আমি আরেকটা ইনসাইডার্স লুক চাচ্ছি একটু, সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। যেটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইট কতটা সুন্দর, কতটা অ্যাস্থেটিক, সেটা অনেক ক্রাইটেরিয়া আছে। জি। আপনারা মেইনলি কি ক্রাইটেরিয়া দিয়ে জাজ করছেন যে কোন ওয়েবসাইটটা কত ভালো, ওটাকে আচ্ছা, মাপকাঠিটা ঠিক জি। থাকবে? আমাদের এইটার জাজিং ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যেগুলো বললেন সেগুলোর মধ্যেই আছে যে ওয়েবসাইটটা হচ্ছে কতটা ইউজার ফ্রেন্ডলি, আমরা ওইটাও দেখব। দেন হচ্ছে ওয়েবসাইটটা কি বাগ ফ্রি নাকি, অবভিয়াসলি এটা আমাদের চেক করতে হবে যে বাগ ফ্রি থাকতে হবে, কোনো ধরনের বাগ থাকলে অবভিয়াসলি এখানে মার্কস ডিডাক্ট করা হবে। দেন ওইটা হচ্ছে দেখতে কতটা সুন্দর, যে একটা যদি চোখের সৌন্দর্য যেটাকে বলে, হ্যাঁ, যে ইয়াটা কীরকম, ইউআইটা কীরকম ইউজ করেছে। সো এগুলার অল ওভার সব কিছু মিলে ইউজার ফ্রেন্ডলি, দেন ইউজ করতে কি মানে বেশি কষ্ট হয় নাকি ইউজ করতে, নাকি সব কিছু মেনিউজ অ্যান্ড সেটিংস অ্যান্ড সব কিছু আমাদের সামনেই, নাকি প্যারা খেতে হয় ইউজ করতে গিয়ে, এগুলো অবভিয়াসলি আমরা দেখবো। সো এইসব সব কিছু মিলে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সটা যেটা ভালো হয় সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। আচ্ছা। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনাদের তো স্পেসিফিক একটা এজেন্ডা দেয়া থাকবে, তাই না? যে হুম। এই জিনিসটা নিয়ে প্রোগ্রাম করতে হবে, এমন হুম। একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা এই ফাংশনটা সার্ভ হুম, হুম, করবে। জি। তো সেখানে ক্রাইটেরিয়াগুলো মানে টপিক এজেন্ডা আচ্ছা, বা আচ্ছা। টপিকগুলো কি কি থাকবে? জি জি জি। তো আমাদের প্রোগ্রামিং কন্টেস্টে মেইন এটা হয়ে থাকে যে আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়ে থাকি। তো যারা হচ্ছে পার্টিসিপেন্ট তাদের কাজ হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটাকে পড়ে এমন একটা কোড লেখা যেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটাকে স্যাটিসফাই করতে পারে, যে যে কোনো ইনপুট দিলেই যাতে প্রবলেম স্টেটমেন্টে যা যা ক্রাইটেরিয়া আছে এবং টেস্ট কেস আছে তা যাতে ফুলফিল হয়। তো এর মাধ্যমে হচ্ছে একটা স্টুডেন্টদের ম্যাথমেটিক্যাল থিঙ্কিংটাও বাড়ে। এমনকি প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার, আইসিপিসি কন্টেস্ট হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরাও চাচ্ছি যে শুধু, এবং এটা কিন্তু ওপেন ফর অল, আমরা কিন্তু কলেজ বা স্টুডেন্টের জন্য সীমাবদ্ধ রাখছি না। জি জি, যে কোনো কেউ পার্টিসিপেট করতে পারে, এবং আমাদের প্রাইসগুলো কোয়াইট হিউজ। যেমন প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিকুলারলি বলতে গেলে অ্যারাউন্ড 26K হচ্ছে আমাদের টোটাল প্রাইস পুল। তো আমরা চাচ্ছি যে প্রোগ্রামিংটাকে আরও প্রমোট করা হোক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব লেভেলে। যে স্টেটমেন্টটা দেয়া হবে যেটার উপর বেস করে প্রোগ্রামটা হুম। লিখতে হবে, হুম, এখন মাল্টিপল মানুষ যদি এরকম প্রোগ্রামস লেখে, হুম। তাহলে সবার প্রোগ্রামসগুলোই স্টেটমেন্টটাকে স্যাটিসফাই হুম। করছে, তখন জাজ করার আচ্ছা ক্রাইটেরিয়াটা আচ্ছা, কি হবে? গুড কোয়েশ্চেন। তো তখন হচ্ছে আমরা দেখি যে সবচেয়ে আর্লি তখন আমাদের টাইমিংটা ম্যাটার করে। টাইমিংটা জি জি জি, এবং আমাদের যে জাজিং সিস্টেমটা আছে তো এভাবেই সেট করা থাকে যে সবার আগে সবচেয়ে বেশি প্রবলেম কে সলভ করতে পারবে, সেভাবে আমরা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আচ্ছা। ফিফথ ডিসাইড করে থাকি। টাইমের একটা খেলাও আছে জি 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 এখানে। জি জি জি, আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন আগামী ব্যাচগুলোতে জানি। শিওর। রোবোটিক্স নিয়ে বলি, যেহেতু আইটি এবং রোবট। তো রোবোটিক্সের আন্ডারে আমাদের চারটি ইভেন্ট আছে। রোবো সকার, যেখানে হচ্ছে আপনার বলটিকে হচ্ছে কন্ট্রোল করার মাধ্যমে, ইটস কাইন্ড অফ ফুটবল, অনেক ইন্টারেস্টিং ইভেন্ট। ভিজিটাররাও থাকে, তারা দেখে, এবং এখানে হচ্ছে যার স্কোর যত বেশি সেভাবে আমরা কাইন্ড অফ টুর্নামেন্ট টাইপ। তো এটা অনেক ইন্টারেস্টিং একটা ইভেন্ট। এবং আছে লাইন ফলোইং রোবট, যেখানে একটি বট, এটা অনেক কমন একটা ইভেন্ট, হয়তো ভিজিটাররা জানে অনেকেই। আচ্ছা, প্রশ্ন দিকে পরে যাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে লাইন ফলোইং রোবট নিয়ে, তো লাইন ফলোইং রোবটের পর আসে হচ্ছে বট শোকেস, যেটা হচ্ছে আমাদের এবারে নতুন। তো অনেকেই আছে যে প্রোগ্রামিং রোবোটিক্স নিয়ে কাজ করে, তাদের আরডুইনো বেস প্রোডাক্ট আছে, রাসবেরি পাই বেস প্রোডাক্ট আছে। তো তারা হচ্ছে তাদের যে প্রোডাক্ট বা বট যা আছে তা আমাদেরকে দেখাবে, এবং আমাদের জাজিং প্যানেল হচ্ছে জাজ করবে যে কার বটটা কত ইনোভেটিভ, কতটা ফাংশনাল, এবং কতটা অন্যান্যদের থেকে আউটস্ট্যান্ড করে। এটার উপর জাজ করে আমরা বটগুলোকে প্রাইজ দিয়ে থাকি। এটা তো তাহলে একটা দারুণ ইভেন্ট হবে। এটা কম্পিটিশন হওয়ার পাশাপাশি এটা একটা এক্সিবিশনের মতো তো হবে, True, তাই না? true. সবাই দেখতে আসতে পারবে কার রোবট কিরকম। আমরা যেমন আর্ট এক্সিবিশন দেখি, বা আমরা যেমন ক্রাফটিং এক্সিবিশন হুম। দেখি, এটা একটা রোবট এক্সিবিশন হবে। হ্যাঁ। আর এটা তো মনে হয় না এর আগে বাংলাদেশে অন্তত স্কুল লেভেলে, কলেজ লেভেলে খুব বেশি হয়েছে। না, খুব বেশি হয়নি, এটা যেহেতু নতুন অ্যাড হয়েছে। এবং আপনি যেহেতু এক্সিবিশন নিয়ে কথা বললেন, তো এক্সিবিশন নিয়ে আরেকটা অ্যাড করি, আমাদের কিন্তু ডিজিটাল আর্ট এক্সিবিশন আছে। তো
তো সেখানে আছে। হচ্ছে জি সেখানে হচ্ছে ডিজিটাল আর্ট বলতে আমরা যেটা বুঝি যে পিসি ইউজ করে ইলাস্ট্রেটর বা ফটোশপ হ্যাঁ। ইউজ করে আপনি একটা ডিজাইন বানালো, তারা হচ্ছে তাদের ডিজাইনগুলো সাবমিট করে এবং আমরা হচ্ছে তাদের ডিজাইনগুলোকে ফ্রেম করে আমাদের একটি রুম আছে আলাদা ফটোগ্রাফি রুম, সেখানে হচ্ছে আমরা ডেকোরেট করে তাদের ডিজাইনগুলো সাজাই, ভিজিটাররা আসে ডিজাইনগুলো দেখে এবং রুমটা অনেক এমন আকর্ষণীয় করে সাজানো হয় যাতে এটা কাইন্ডা একটা ফটো সেশন বা ফটোশ্যুট করার জায়গা বলতে পারেন। অনেক ভিজিটারই সেখানে যে ছবি তোলে এবং যেহেতু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পুরো রুম জুড়ে, তো এটি একটি আকর্ষণীয় ইভেন্ট। আসলে তাহলে একটা কার্নিভাল। Sure. হ্যাঁ মানে এই যে যেরকম একটা আর্ট গ্যালারিতে যেরকম একটা এক্সিবিশন টাইপ থাকে না, তো আমাদের এরকম একটা এক্সিবিশন টাইপের হয়ে থাকে। যদি আরো কাছাকাছি চিন্তা করি, বাণিজ্য মেলায় জি। আমরা সচরাচর দেখি হাড়ি পাতিলে প্রদর্শনী, হ্যাঁ সেটাই হচ্ছে এটা প্রদর্শনী, হ্যাঁ বিভিন্ন যারা আর্টটা digital পাঠায় art, হ্যাঁ। ওদের আর্টটা আমরা সবার মধ্যে এটা Bot, এক্সিবিট করে থাকি, হ্যাঁ। বটটা তো হয়ে থাকে। তাছাড়া আমাদের আরও এক্সাইটিং ইভেন্টস তো আছেই। এগুলো নিয়েও জানতে চাচ্ছি আমরা। জি, সো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কুইজ এবং অলিম্পিয়াড আছে, যেমন আমাদের আইটি অলিম্পিয়াড আছে একটা, আইটি বেস্ট অলিম্পিয়াড। আচ্ছা। সো ওইটাতে বিভিন্ন ধরনের আইটি বেস্ট কোয়েশ্চেন এসে থাকে, ওইখান থেকে আমরা টপ 3-কে প্রাইজেস দিয়ে থাকি। আর তাছাড়া আমাদের বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য ফান টাইপের ইভেন্ট যেগুলো আছে, যেমন হচ্ছে পপ কালচার কুইজ, দেন হচ্ছে আমাদের পটার হেড কুইজ, দেন রোবো কুইজ, গেমিং কুইজ, এইসব ধরনের বিভিন্ন ধরনের কুইজ আছে, অ্যানিমে কুইজ। সো তারা যারা আর কি পপ কালচার রিলেটেড এবং যারা ফান ইভেন্ট টাইপের আর কি, এগুলো হচ্ছে ফান ইভেন্ট। তো এগুলোতেও আমরা বিভিন্ন ধরনের প্রাইজ দিয়ে থাকি টপ 3-কে। তো এগুলো তো আছেই। তাছাড়া আমাদের হচ্ছে এএমভি শোকেজ আছে, অ্যানিমেটেড মিউজিক ভিডিও। জি, এএমভি শোকেজ আছে আমাদের, এএমভি শোকেজ। তো ওইটা হয়। তারপর আমাদের গেমিং মন্টাজ আছে, গেমিং মন্টাজ মানে কাজে কি করতে হবে? গেমিং মন্টাজে হচ্ছে আপনি যে কোনো ধরনের গেমের ক্লিপস আপনি মন্টাজ করে দিবেন, আপনার ক্লিপ আপনি মন্টাজ করে পাঠাবেন, যার মন্টাজটা সবচেয়ে সুন্দর হবে সেগুলোকে আমরা প্রাইজ দিয়ে থাকবো। আচ্ছা, মানে সে খেলছে তখন হ্যাঁ, তার রেকর্ড করা ক্লিপগুলা ক্লিপগুলো পাঠাবে, ওইগুলা মন্টাজ করে দিবে, যারা করে তারা জানে কিভাবে আর কি বেসিক্যালি করতে হয় তারা। তো আর যেহেতু গেমিং নিয়ে বললামই, আমাদের গেমিংয়ের অনেক বড় একটা ইভেন্ট আছে। সো প্রতি বছরই আমরা গেমিং আমাদের রুমে, আমাদের বিল্ডিংয়ের একটা রুমে আমরা পুরো একটা গেমিং রুম বানিয়ে ফেলি। ওইখানে আমাদের 10টা থেকে 15টার মতো পিসি থাকে। সো সেই পিসিগুলোতে আমরা 3টা গেম অ্যারেঞ্জ করে থাকি, ভ্যালোরেন্ট, ফিফা আর এনএফএস। সো ভ্যালোরেন্ট তো 5v5 হয়, আপনি জানেনও। সো ওইটাতে আমাদের ভ্যালোরেন্ট কম্পিটিশন হয়, যেখানে আমাদের ভ্যালোরেন্ট কম্পিটিশন যেখানে আমাদের ইনিশিয়াল স্টেজেসটা অনলাইনে হয়, অ্যান্ড দেন টপ 8 থেকে আমরা হচ্ছে ল্যান্ড করি, মানে আমাদের ইয়াতে ল্যান্ড করি। সো এবং বাংলাদেশে ফার্স্ট ভ্যালোরেন্ট ল্যান্ড আমরাই অ্যারেঞ্জ করেছিলাম। জি, ব্যাক ইন 2021 ফার্স্ট ভ্যালোরেন্ট ল্যান্ড আমরাই অ্যারেঞ্জ করেছিলাম। সো তখন থেকে এটা আমাদের হয়ে আসছে, এটা আমাদের স্টেপল একটা ইভেন্ট। অ্যান্ড তাছাড়া আমাদের এনএফএস কোনটা? এনএফএস মোস্ট ওয়ান্টেড 2005 ব্ল্যাক এডিশন। অরিজিনালটা? জি জি, আমার খুব ফেভারিট একটা game। হ্যাঁ ওইটারই ফ্যান বেস সবচেয়ে বেশি আমরা দেখেছি। সো এই গেমটা আমরা রাখার চেষ্টা করি সবসময়, আর এটাই রাখি। Yeah, probably the best racing হ্যাঁ, game বেস্ট of all time. এটাই, সবাই এটাই বলে, গেমাররা সবাই এটাই বলে। সো ওইটা, আর আমাদের ফিফা প্রতি বছর লেটেস্টটা ইয়া হয়। সো এবার আমরা FC24 এনেছি। সো এইগুলা হচ্ছে আমাদের গেমিং কম্পিটিশন যেগুলো। রোবো কুইজটা নিয়ে একটু জানতে চাচ্ছি, ইন্টারেস্টিং লাগলো এটা। রোবো কুইজে কি রকম So, প্রশ্ন জিজ্ঞেস করা হবে? রোবো কুইজে আমাদের রোবোটিক্স নিয়ে টেকনিক্যাল কোশ্চেনসও আস্ক করা হয়, যেমন রোবোটিক্সের খুঁটিনাটি যেগুলা, যে কিভাবে রোবোটিক্স কাজ করে কিভাবে না, সেগুলা মানে একটা রোবটকে ইউজ করতে কি কি লাগে কি না, ওইরকম ধরনের কোশ্চেনও থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের ট্রিভিয়া, দেন হচ্ছে জেনারেল নলেজ যেগুলা, যেমন বিশ্বের বিভিন্ন বড় বড় রোবোটিক্স ইভেন্টে কি কি হচ্ছে কি না, এগুলা নিয়েও আমাদের কুইজ থাকে রোবো কুইজে। সো এই সব কিছু মিলে আমাদের রোবো কুইজটা হয়। সো কোয়েশ্চেন জাস্ট এক ক্রাইটেরিয়া থেকে থাকে না, আমরা বিভিন্ন জায়গা থেকে মিক্স করে কোয়েশ্চেন করার চেষ্টা করি। একটা প্রশ্ন ছিল, আপনাদের কুইজগুলো যেগুলো হবে, জি, এগুলো কি একটা রাউন্ডেই হবে নাকি মাল্টিপল রাউন্ডস? না, আমাদের ম্যাক্সিমাম কুইজ এক রাউন্ডে হয়ে, আমাদের তো হচ্ছে এক রাউন্ডে হয়ে, তো তার ওখান থেকে আমরা টপ 3 ইয়া করি। আর আমাদের একটা স্পেশাল ইভেন্ট আছে কুইজের, সেটা হচ্ছে বাজার কুইজ। এটা হচ্ছে আমরা 2 রাউন্ডে করে থাকি। সেটা হচ্ছে ফার্স্টে আমাদের একটা প্রিলিমিনারি সিলেকশন রাউন্ড হয়ে থাকে, দেন ওইটার পরে যে টপ 4 টিমসকে আমরা হচ্ছে আমাদের অডিটোরিয়ামে স্টেজে ডেকে নিই। দেন ওইখানে হচ্ছে আমাদের হোস্ট থাকেন, হোস্ট হচ্ছে কোয়েশ্চেন করে, দেন ওদের বাজার প্রেস করে, কুইজ শো যেরকম হয়ে থাকে বিভিন্ন কুইজ শো, এখানে হোস্টের বাজার প্রেস করে দেন তাদের অ্যান্সার দিতে হয়। বাজার কুইজটা কি একটা সেপারেট ইভেন্ট? আমাদের প্রত্যেকটা ইভেন্টই একটা সেপারেট ইভেন্ট, কুইজের প্রত্যেকটা আলাদা আলাদা কুইজ একটা সেপারেট ইভেন্ট আমাদের। সো সবগুলোই একটা সেপারেট, এটাও হ্যাঁ সেপারেট ইভেন্ট ধরা যায়। এটা কি ইন জেনারেল সব জেনারেল নলেজ? হ্যাঁ, জেনারেল নলেজ বেসড কোয়েশ্চেন। জি, জেনারেল নলেজ বেসড কোয়েশ্চেন। হ্যাঁ, তারপরের ইভেন্টগুলো নিয়ে জানি।
আর তাছাড়া আমাদের এবার একটা ইন্টারেস্টিং ইভেন্ট হচ্ছে টেক কোয়েস্ট হান্ট। টেক কোয়েস্ট হান্ট, জি, এটাতেও আমাদের ফার্স্টে একটা প্রিলিমিনারি সিলেকশন রাউন্ড হবে, দেন হওয়ার পর হচ্ছে আমাদের মজার পার্টটা শুরু। আমরা হচ্ছে সিলেক্টেড টিমসগুলোকে নিয়ে আমাদের কলেজ তো 52 একর্সের অনেক বড় একটা কলেজ, অনেক বড় একটা কলেজ। সো সে 52 একর্সের বিভিন্ন জায়গায় আমরা ক্লুজ লুকিয়ে রাখবো। আচ্ছা তো ফার্স্টে যারা সিলেক্টেড টিমগুলোকে আমরা ফার্স্টে একটা ক্লু দিয়ে দিব, তো ওরা ওই ক্লুটা ক্র্যাক করে যখন নেক্সট লোকেশনে যাবে সেখানে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা স্ক্যান করলে ওরা তারপর নেক্সট লোকেশনের ক্লুটা খুঁজে পাবে। তো এইভাবে যে টপ 3 টিম সবার আগে যে ফাইনাল প্রাইজটা নিতে পারে তারা হচ্ছে টপ 3। এখানে একটা প্রশ্ন আছে আমার, একটু জি জি শিওর। সাংঘর্ষিক প্রশ্ন, সেটা হচ্ছে যারা ডিআরএমসি তে অলরেডি পড়াশোনা করে বা ডিআরএমসি থেকে পড়েছে তারা একটু সুবিধা পেয়ে গেল না এইটা এখন এই ইভেন্ট, এটা তো আমাদের হাতে নাই, আসলে কিছু করার নাই। এখন যারা ডিআরএমসিতে পড়ে তারা অবভিয়াসলি ক্লাস 3 থেকে ডিআরএমসি দেখে এসেছে, তাদের ডিআরএমসি খুঁটিনাটি সব মুখস্থ কোথায় কি, তারা ক্লু দেখলে একটু ইজিলি বুঝতে পারবে, এটা ট্রু। সো আমি বলবো এটা তো আমরা টিম বেস্ট করছি, এটা কিন্তু সোলো করছি না। সো আমি বলবো যারা বাইরের যারা পার্টিসিপেট করতে চায় ওরা ওদের ডিআরএমসির একটা ফ্রেন্ডকে টিমে রাখলে বেটার হবে, কারণ তাইলে এটা তারা একটা অ্যাডভান্টেজ পাবে। না থাকা আমি সমস্যা নেই, ডিআরএমসিতে আপনারা এসে ঘুরে যাবেন, ঘুরে এসে দেখে যাবেন বিভিন্ন জায়গা, সমস্যা কি। হ্যাঁ তারপর তারপর আমাদের মেইন ইভেন্ট এই কয়েকটাই, আর যে শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট আছে এটা তো আমাদের একটা স্পেশাল ইভেন্ট। আমরা ইভেন্টস নিয়ে আমি কিছু কোশ্চেন পেয়েছি, জি, জি, sure. আনসার করার চেষ্টা করি। তাহলে প্রথম থেকেই করি, ক্যান আই পার্টিসিপেট ইন প্রজেক্ট ডিসপ্লে? হ্যাঁ অফকোর্স, প্রজেক্ট ডিসপ্লে আমাদের ওপেন ফর অল, এটাতে কোনো ক্রাইটেরিয়া নাই। টেল আস সামথিং অ্যাবাউট গেমিং। ওটা তো আপনারা আমি তো আমি পুরোটা বললাম। হোয়াটস দ্য প্রাইস পুল অফ অ্যাপ শোকেস? অ্যাপ শোকেসের প্রাইস পুলটা ওটা মাহিম বলবে। আচ্ছা, তো টোটাল প্রাইস পুলটা আমরা অ্যানাউন্স করেছি, ইটস অ্যারাউন্ড 6K আই থিঙ্ক, কারণ আমাদের তো আসলে 30-র উপর ইভেন্ট, প্রত্যেকটার প্রাইস পুল আছে এক একটা অ্যামাউন্ট, তো রাইট নাও মাথায় রাখা একটু কঠিন। এক্স্যাক্ট প্রাইস পুলটা। তা তো অবশ্যই। আচ্ছা, হু ক্যান পার্টিসিপেট ইন রোবোটিক্স ইভেন্ট? আচ্ছা, এটা হচ্ছে মোস্টলি ওপেন ফর অল, বাট রোবোটিক্সে যেটা দেখা যায় যে আপনার তো একটা বট থাকা লাগবে, তো ওইটার উপর ডিপেন্ড করে যে আপনার বটটা আসলে কোন সেগমেন্টে পার্টিসিপেট করতে পারবে। হ্যাঁ আচ্ছা, তো এটা মানে মোস্টলিটার কারণ কি বুঝলাম না, মানে কোন পার্টটা ওপেন না? যেমন আমাদের দুটো ইভেন্ট আছে, একটা হচ্ছে মিনি সকার আর একটা হচ্ছে হ্যাঁ। রোবো সকার। হ্যাঁ। তো মিনি সকারটা হচ্ছে আমরা রেখেছি মিলি স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টদের প্রমোট করার জন্য, ও আচ্ছা আচ্ছা। আর রোবো সকারটা আপনার দুটোই ওপেন ফর অল, বাট রোবো সকারে আসলে ভার্সিটি লেভেল স্টুডেন্টরা থাকে, তো আমরা চাচ্ছি কলেজ লেভেল স্টুডেন্টরাও একটু অ্যাডভান্টেজ পাক, মানে তারাও একটু এক্সপিরিয়েন্স করুক রোবো সকারটা কেমন হয়। মেইন জিনিসটা হচ্ছে কি, রোবোটিক্সটা দেখা যায় যে ইউনিভার্সিটি সেন্টার্ড হয়ে যায় বেশি, হ্যাঁ। মানে ইউনিভার্সিটি স্টুডেন্টরাই রোবোটিক্সটাতে বেশি করে, কারণ স্কুল কলেজের স্টুডেন্টের জন্য রোবোটিক্সটা একটু টাফ হয়ে যায়, এই জন্য ম্যাক্সিমাম থেকে রোবোটিক্স। তো আমরা স্কুল কলেজের স্টুডেন্টরাও যাতে ওদেরকে যদি ইনকর্পোরেট করতে পারে আমরা এটার মধ্যে, এই চেষ্টাটা আমরা করছি আর কি। আচ্ছা, দেখি মিনি সকারের মাধ্যমে। জি, মিনি সকারের জি, মাধ্যমে জি, এটা জি। করছি। কাইন্ডলি ডিজিটাল আর্টের ডিটেইলস বলবেন। মেবি সে জিজ্ঞাসা করতে চাচ্ছে যে ডিজিটাল আর্টটা কোথায় সাবমিট করবে হ্যাঁ, হ্যাঁ। এবং ক্রাইটেরিয়া। আচ্ছা, দেন আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা নিয়ে একটু কথা বলতে পারি হ্যাঁ, আমাদের হ্যাঁ, ওয়েবসাইটের। আচ্ছা, তো আমাদের নর্মালি তো আগে হয়ে থাকতো প্রত্যেকটা ইভেন্টের নিচে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা থাকতো, তার পার্টিসিপেটরা সেখানে তাদের ইনফরমেশন দিয়ে ফিল আপ করতো, বাট এবার আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনটা নিচ্ছি এবং ওয়েবসাইটের ডোমেনটা হচ্ছে dmcitclub.com। সেখানে গেলেই আমাদের অনগোয়িং ইভেন্ট নামে একটি লিঙ্ক আছে হেডারে, সেখানে ক্লিক করলে একজন ভিউয়ার সবগুলো ইভেন্টের নাম একই পেজে দেখতে পারবে এবং রেজিস্টার নাও বাটনে ক্লিক করে যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করে ফেলতে পারে। এবার যদি পার্টিকুলার ডিজিটাল আর্ট নিয়ে আপডেট কন্টিনিউ করে, তো আমাদের হচ্ছে মাহিম যেটা বললো ওয়েবসাইটের থ্রু আমাদের সব রেজিস্ট্রেশন আমরা নিচ্ছি। তাছাড়া আমরা আমাদের ফেসবুক পেজে যে আমাদের ইভেন্ট লঞ্চ করেছি এবারে 7 DRMC ইন্টারন্যাশনাল টেক কার্নিভালের ইভেন্ট, সেই ইভেন্টও আমাদের প্রত্যেকটা পোস্ট দেওয়া আছে, প্রত্যেকটা পোস্টের ডিসক্রিপশনে সব কিছু লেখা আছে কীভাবে পার্টিসিপেট করতে হবে। তাছাড়া আমাদের লিঙ্কও দেওয়া আছে। তো কোনটা চেয়েছিল, আর্ট এক্সিবিশন, ডিজিটাল আর্ট এক্সিবিশন। সো ডিজিটাল আর্ট এক্সিবিশনের জন্য যেটা হচ্ছে ওদের করতে হবে যে ওরা একটা ডিজিটাল আর্ট যেটা করবে ওরা নিজেদের অরিজিনাল ডিজিটাল আর্ট অবভিয়াসলি। সো এটা হচ্ছে ওরা সাবমিট করবে আমাদের সাবমিশনসের যে মেইলটা আছে মাহিম যেটা বলেছিল একটু আগে। সো সেই মেইলে ওরা যখন সাবমিট করবে তারপর আমরা ওইটা দেখব, দেখে হচ্ছে ওইখান থেকে আমাদের একটা ভালো অ্যামাউন্টই নেই, আমরা কম নেই, আমরা একদম
মানে ভালো হলে আমরা ওটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করি, কারণ আমাদের রুম দুটো রুম মিলে আমাদের এক্সিবিশনটা হয়ে থাকে, তো আমাদের একটা বড় জায়গা আছে, তো আমরা একটা ভালো অ্যামাউন্ট অফ আর্ট নিয়ে থাকি, নিয়ে ওইগুলা আমরা 2টা রুম মিলে সাজিয়ে রাখি, ওইগুলোকে ফ্রেমিং করে সাজিয়ে রাখি। দেন হচ্ছে আমাদের জাজেসরা যে থার্ড জাজিংয়ের দিন গিয়ে সবগুলো আর্ট দেখে দেন টপ 3 ওখান থেকে ডিসাইড করে। Can we get an elaboration on the Tech Quest Hunt event? Like, is it gonna be like an ARG? Also, when can we expect the prize pool to be revealed? ইটস কাইন্ড অফ গোয়িং টু বি লাইক এন এআরজি। হ্যাঁ, আমরা এটা এআরজি হিসেবে ধরতে পারি, কারণ বেসিক্যালি আমাদের ফার্স্ট ক্লুটা দিয়ে দেওয়ার পর পুরাটা হচ্ছে আমাদের টেকের থ্রু হবে। ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় যাবে, ওইখানে একটা কিউআর কোড পাবে, কিউআর কোডটা আমি যেটা বলেছি এটা আমি বলে দিয়েছি, সো ওইটা। আর আমাদের প্রাইস পুলটা আমরা সুন লঞ্চ করে দিব, কারণ প্রাইস পুলটা আমরা কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে আমরা করতে পারছি না এখনো। NFSA কি অন স্পট রেজিস্ট্রেশন অ্যাভেলেবল হবে ভাই? জি, আমাদের ম্যাক্সিমাম কম্পিটিশনই অন স্পট রেজিস্ট্রেশন অ্যাভেলেবল। So I really wanted to know more about Digital Audio Workstation. I assume it's gonna be an indoor auditorium event, right? Yes, it's going to be an indoor auditorium event. So basically digital audio workstation হচ্ছে ডিজিটাল অডিও যারা তৈরি করেন তাদের জন্য একটা ইভেন্ট। বেসিক্যালি যারা অডিও ফাইলগুলো তারা সাবমিট করে আমাদেরকে দিবে, দেন সাবমিট করার পর আমাদের জাজেসরা ওইখান থেকে টপ 10 যেগুলো ওইগুলো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর সে টপ 10 অডিটোরিয়ামে তাদের অডিও ফাইলগুলা শোকেস করার একটা অপরচুনিটি পাবে পুরা ফুল অডিটোরিয়ামের সামনে। ওইখানে ওদের অডিয়েন্স থাকবে, অডিয়েন্সের সামনে ওরা ওদের অডিওটা শোকেস করতে পারবে, ওইখান থেকে তারপর আমরা টপ 3 সিলেক্ট করবো। একটা কোয়েশ্চেন আশা করছিলাম ওটা চলে এসেছে। Can I register for free? আমাদের মোস্টলি প্রায় সব ইভেন্টে কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন। ম্যাক্সিমাম ইভেন্ট আমাদের ফ্রি, বিভিন্ন ধরনের কুইজও আমাদের ফ্রি আছে, আমাদের প্রজেক্ট ডিসপ্লেও ফ্রি, ওয়াল ম্যাগাজিনও ফ্রি, এএমভি শোকেস, তারপর হচ্ছে গেমিং মন্টাজ, এই সবগুলো ইভেন্টই আমাদের ফ্রি আসলে। ইভেন আমাদের যে সবচেয়ে বড় ইভেন্টটা শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ড, এটাও ফ্রি। এখন আরো কিছু কোয়েশ্চেন আছে প্রাইজ মানি নিয়ে, তারপর রেজিস্ট্রেশনের প্রসিডিউর নিয়ে, বাট ওগুলো তো আপনাদের পোস্টে অলরেডি এক্সপ্লেইন করা আছে, জি, তো জি, ওগুলো সব। আলাদা করে এন্টারটেইন না করছি। একটু ডিফারেন্ট ধাঁচের প্রশ্ন দেখছি আমরা। ভাইয়া, can I participate in the line following robot? I'm a school student. Yes, of course you can participate. If you want, you can participate in any event. It doesn't matter. What's the 3D show gonna be like? সো দ্য 3D শো এটা হচ্ছে আমাদের ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন যে আছে ওইটার সাথেই আমরা ইনকর্পোরেট করে দিচ্ছি। সো অডিয়েন্সরা যারা ডিজিটাল অডিও ওয়ার্কশপের যে ইভেন্টটা হয়ে থাকবে, যে মিউজিক শোকেসটা হয়ে থাকবে, ওইটার পরে আমরা একটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য একটা 3D শো টাইপের অ্যারেঞ্জ করছি। জি, সো ওইখানে ওরা 3D শো দেখতে পারবে একটা। ওটা যে বললাম যে আমরা কম্পিটিশনের সাথে বিভিন্ন ফান সেগমেন্টসও আছে এক্সাইটমেন্টের জন্য, এটা হচ্ছে ওইটার মধ্যে একটা। এবার মেইন যে ইভেন্টটা, যেটার জন্য আমি মনে করি সবাই সব থেকে বেশি আচ্ছা। সব থেকে বেশি এক্সাইটেড, যেটা সব থেকে বেশি আলোড়ন তৈরি করছে এই মুহূর্তে, শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ড। জি, অবশেষে আমরা এখন ওটার কাছে এসে পৌঁছলাম, আমরা এখন ওটা নিয়ে জানতে চাচ্ছি ফাইনালি। আচ্ছা। তো শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ড নিয়ে যদি আমি বলি, তাহলে আমাদের মেইন পারপাস যে আমরা স্টার্ট আপগুলোকে প্রমোট করব। স্টার্ট আপ কারেন্টলি হচ্ছে, যদি আমরা দেখি যে বাংলাদেশের শার্ক ট্যাঙ্ক শুরু হয়ে গিয়েছে, হয়তো যারা খবর রাখে জানে, খুব লাইভও হচ্ছে শার্ক ট্যাঙ্ক শোটা, এবং অন্যান্য দেশের মতন বাংলাদেশে এখন স্টার্ট আপের একটা হাইপ চলছে। হ্যাঁ, অনেক বড় একটা হাইপ চলছে। ওয়ার্ল্ডের মানে সব কান্ট্রিজের মধ্যে বাংলাদেশ একটা ভালো জায়গা রাখছে হাইপের দিক থেকে, ট্রু স্টার্টআপের দিক থেকে। এবং স্টার্ট আপগুলো মোস্টলি কিন্তু টেক বেসড হয়ে থাকে, মোস্টলি কজ আপনার টেক রিলেটেড, কারণ একটা স্টার্ট আপকে যদি আপনি প্রমোট করতে চান, বা একটা স্টার্ট আপকে যখন ফ্লারিশ করে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, অবভিয়াসলি এখন আগে তো ট্রেডিশনাল স্টোর ছিল, এখন সব ই কমার্সের দিকে মুভ করছে। সিমিলারলি প্রত্যেকটা সেগমেন্টই আগে যেগুলো ট্রেডিশনালি ছিল, তারা এখন আইটির উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। তো স্টার্ট আপগুলো অনেকটাই আইটির উপর ডিপেন্ডেন্ট। তো সেই চিন্তাধারা থেকেই আমাদের আইটি ক্লাব হচ্ছে শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা লঞ্চ করেছি, এবং আমাদের ইচ্ছা এবং আমাদের অ্যাম্বিশন আছে যেটা প্রত্যেক বছরই কন্টিনিউ হবে এই গ্র্যান্টে, এবং নেক্সট ইয়ার থেকে এবারের প্রাইস পুল বাই দ্য ওয়ে আমাদের টোটাল গ্র্যান্টের 20 লাখ, তো হুইচ ইজ 20 লাখ। জি, এবং টপ 13 স্টার্ট আপ পাবে এই গ্র্যান্টটা। তো আমরা আশা করছি নেক্সট ইয়ার থেকে আমাদের গ্র্যান্টের অ্যামাউন্টের নাম্বারটা আরও বাড়বে, এবং আমাদের নাম্বার অফ টিমস যাদেরকে আমরা গ্র্যান্টটা দিচ্ছি, বা নাম্বার অফ স্টার্ট আপস
তাদের নাম্বারটাও বাড়বে। ইভেন আমরা এই বছর অনেক রেসপন্স পেয়েছি যতটা আমরা আশা করিনি, যে এত স্টার্ট আমরা নিজে দেখে অবাক হয়ে গেছে, এত ইনোভেটিভ স্টার্ট আপ তারা আসলে এখন লাইমলাইটে নেই। তারা হয়তো ফান্ড পেলে বা এরকম একটা প্ল্যাটফর্মে ফিচার্ড হলে তারা তাদের স্টার্ট আপকে নিয়ে আরও বড় কাজ করতে পারবে, তারা এটাকে নেক্সট স্টেজে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এখানে একটা কথা অ্যাড হুম হুম। করতে চাই। হুম হুম। আমাদের চারপাশে বাংলাদেশে এখন যে টিনেজারদের মধ্যে যে স্টার্টআপ কমিউনিটিস গুলো, হুম হুম। দেখে এত ভালো লাগে, এত ক্রিয়েটিভ True, আইডিয়াস। আমার true. একটা ফ্রেন্ড আছে, সে একটা 3D প্রিন্টিং স্টার্টআপ খুলেছে। তার কাছে 3D প্রিন্টার আছে, সে ওটা চালাতে জানে, শিখেছে হুম হুম হুম। কোর্স টোর্স করে। হুম হুম। এখন তার কাছে আপনার যে কোনো আইডিয়া পাঠালে এবং বানিয়ে দিলে সে হলো ওটাকে 3D প্রিন্ট করে আপনাকে পাঠিয়ে Sounds দেবে। cool, হ্যাঁ, এরকম হ্যাঁ। অনেক স্টার্টআপ আশপাশে দেখছি। হুম হুম। অনেক ভালো লাগে এসব দেখতে। True, true. টিনেজার্সরা এত ক্রিয়েটিভ জিনিসপত্র চিন্তা করছে, ওগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। হ্যাঁ, এই যে এরকম স্টার্টআপ এবং নিউ ইনোভেটিভ আইডিয়াগুলোকে আমরা লাইমলাইটে আনার জন্য, এক্সপোজার দেওয়ার জন্যই আমাদের মেনলি ইভেন্টটা, যেন তারা ফিউচারে আরও বড় কিছু করতে পারে। তারা যদি একটা এক্সপোজার পায়, একটা স্টেজ পায় যেখানে তারা শো করতে পারবে, তাহলে তাদের ইন্টারেস্টটা আরও বাড়বে অ্যান্ড তারা আরও ভালো কিছু করতে পারবে যেটা ওরা প্রিভিয়াসলি করতে পারতো না। সো এই জন্য আমাদের মেনলি ইভেন্টটা এটাকে এনকারেজ করার জন্য আরও। এখানে পার্টিসিপেট করার ক্রাইটেরিয়াগুলো কিরকম থাকবে? এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে ফুল একদম ডিটেল দেওয়া আছে কি কি লাগবে, অ্যান্ড তারা হচ্ছে যদি ডিটেলটা দেখে যে আমাদের স্টার্টআপের জন্য যে পিচ ডেক দরকার হয়, একটা পিচ ডেক সহ ওদের স্টার্টআপের যাবতীয় যা যা জিনিসপত্র দরকার সেসব হচ্ছে আমাদের ফর্মে সব কিছু আছে, সেগুলো ওরা যদি সাবমিট করে দেন হচ্ছে আমরা সাবমিশনটা দেখে দেন ওইখান থেকে আমরা বাছাই করে নিতে পারি। এটা নিয়ে আই থিঙ্ক সবাই অনেক বেশি হাই। জি, জি। সবাই চেক আউট করবেন ওয়েবসাইটটা ঠিক মতো, আপডেটেড থাকবেন আপডেটস এর জন্য ফিউচারে। Sure, অবভিয়াসলি। হুম হুম। একজন প্রশ্ন করছে যে হু উইল বি দ্য জাজেস অফ শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ড? আই রিয়েলি ওয়ান্ট টু নো। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ। তো আমাদের জাজিং প্যানেলে যারা আছেন তারা হচ্ছেন আইডিয়ার থেকেই, আইডিয়ার অফিসিয়ালসরাই আছেন, এবং আপনি হয়তো নাম শুনেছেন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড, যার অনেক হাইপ এবং সামনে একটা সিজন আসতে যাচ্ছে। তো আমাদের জাজিং প্যানেলে তারাই আছেন যারা আইডিয়ার অনেক এক্সপিরিয়েন্সড অফিসিয়ালস, তারা বিগেও কাজ করেছেন। তো তাদের স্টার্টআপ এনভায়রনমেন্ট, স্টার্টআপকে একটা স্টার্টআপকে কেন ফান্ড তারা দিবে, তারা ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে নাকি, তাদের এটা নিয়ে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে। তো এমন এক্সপিরিয়েন্স জাজিং প্যানেলের আন্ডারে আশা করি যে টপ যারা সিলেক্টেড হবে বুট ক্যাম্পের জন্য, আমরা কিন্তু ডাইরেক্টলি জাস্ট 13কে চান্স দিচ্ছি না, আমরা হচ্ছে ফার্স্টে সিলেকশন করে বুট ক্যাম্পের জন্য ডাকবো কয়েকটা টিমকে, এবং আমাদের কারেন্ট প্ল্যান আছে যে আমরা টপ 25কে আমরা বুট ক্যাম্পে ডাকবো। বাট যেহেতু আমাদের রেসপন্স আমরা দেখেছি যে এত ভালো ভালো রেসপন্স এসেছে, তো আসলে টপ 25 পিক করা আমাদের একটু ডিফিকাল্ট। তো ভাবা হচ্ছে যে হয়তো এই নাম্বারটা বাড়তেও পারে, যাতে স্টার্টআপগুলো অ্যাটলিস্ট সবাই গ্র্যাড না পেলেও যাতে বুট ক্যাম্পে এসে তারা কিছু কিছু শিখতে পারে, যেহেতু বুট ক্যাম্পে আমরা স্টার্টআপ এনভায়রনমেন্ট কীভাবে তারা স্টার্টআপকে ফ্লারিশ করতে পারে এগুলো নিয়ে কথা হবে। তো আশা করি ইনোভেশন গ্র্যান্টের মাধ্যমে আমাদের স্টার্টআপ যে রেভলিউশনটা হচ্ছে হ্যাঁ, এর মধ্যে ডিআরএমসি এবং ডিআরএমসি আইটি ক্লাব নতুন একটি সেগমেন্ট অ্যাড করবে। অবশ্যই। আপনাকে এই স্টার্টআপের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি হ্যাঁ, যে আমাদের তো সাবমিশনস অনেক এসেছে, মানে আমরা এত এক্সপেক্ট করিনি, কখনোই এত এক্সপেক্ট করি নাই এত বেশি সাবমিশন। তো আমরা ভেবেছিলাম যে একটু শর্টলিস্ট করে একটু কমিয়ে আনা যেন কত করে দিই, আমরা শর্টলিস্ট করার চেষ্টা করেছি। শর্টলিস্ট করার চেষ্টা করার পরও দেখা যায় যে এত ভালো ভালো এতগুলো স্টার্টআপ যে আমাদের 100-এর নিচেও আসে না, শর্ট লিস্টও লং লিস্টের উপরে 100-এর নিচেও আসে না শর্ট লিস্ট করার পরও। এত ভালো ভালো স্টার্টআপ এসেছে এবার, এতগুলো এসেছে। এটা খুব প্রাউড লাগে যে আমাদের ফ্রেন্ডসরা এগুলো করছে। জি জি জি, হুম, রাইট। হুম। আমাদের বয়সী সবাই। ছেলেপেলেরা, ইয়েস, right? এক্স্যাক্টলি। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমার কিছুক্ষণ ধরে মাথার মধ্যে ঘুরছে, জি। সেটা হচ্ছে ইনোভেশন গ্র্যান্ডটাকে শেখ জামালের উপর নামকরণ করার ঠিক হিস্ট্রিটা কি আছে? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, আর এটার খুবই ইন্টারেস্টিং একটা অ্যান্সার আছে। সো শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল উনি আমাদের ডিআরএমসির একটা ছাত্র ছিলেন, উনি আমাদের রেমিয়ান বড় ভাই। সো উনি রেমিয়া? জি, রাইট। ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ওনাকে কলেজে নিয়ে আসতেন আচ্ছা। যখন উনি ছোট ছিলেন। অ্যান্ড উনি হচ্ছে আমাদের যে হাউস আছে, যে আমাদের আবাসিক হাউস যেটা, উনি হাউসে ছিলেন, এবং সে ওইখান থেকে আর কি ওনার নামে ওনাকে অনার করে এই জন্য আমাদের শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট এই নামটা জি। দেওয়া। তো এটা একটা হিস্টোরিক্যাল মোটিভেশন। জি জি জি, রাইট। আপনারা নিশ্চয়ই এটা নিয়ে খুব প্রাউড যে হুম, হুম। বাংলাদেশের একজন হিরো উনি। জি, জি, জি। ডিআরএমসি একজন পুরানো student। জি। আমাদের বড় ভাই, হ্যাঁ। বড় ভাই একজন হিরো বাংলাদেশের। জি জি জি। আরেকটা প্রশ্ন আমি আশা করছিলাম সেটাও পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে
Can I have the lunch and snacks menu, please? আমরা আচ্ছা, কিন্তু লাঞ্চ প্রোভাইড করে থাকি পার্টিসিপেন্টদের বেশ কয়েকটা এখন সেগমেন্টে। সো এটা হচ্ছে আমাদের ইভেন্টের জন্য বিভিন্ন ধরনের পার্টনার্স প্রয়োজন হয়ে থাকে। সো আমরা বিভিন্ন ধরনের পার্টনার্স অ্যারেঞ্জও করে ফেলেছি ইতিমধ্যে। সো ওই পার্টনাররা আমাদেরকে লাঞ্চ এবং স্ন্যাক্স এবং ড্রিঙ্কস সব কিছুই প্রোভাইড করে থাকে, এবং আমরা বিভিন্ন কম্পিটিশনে ওইগুলো পার্টিসিপেন্টদেরকে, যেমন আমাদের প্রজেক্ট ডিসপ্লে যেটা হয়ে থাকে, প্রজেক্ট ডিসপ্লে আমাদের 3 দিন যাবত হয়ে থাকে। তো পার্টিসিপেন্টদের এই গরমে 3 দিন ধরে তাদের প্রজেক্টের সামনে বসে থাকা লাগে, তো আমরা অবভিয়াসলি তাদেরকে স্ন্যাক্স এবং ড্রিঙ্কস প্রোভাইড করে থাকি। আর তাছাড়া এবার সেই যে আমার ইনোভেশন গ্র্যান্টের যে একটা বুট ক্যাম্প হবে, ওটার তো একটা প্রসিজারের মধ্যে প্রথমে অনলাইন সিলেকশনের পর যারা সিলেক্ট হবে অনলাইনের তাদেরকে একটা বুট ক্যাম্প করা হবে আমাদের কলেজে। সো সেই বুট ক্যাম্পেও আমরা খাবার দিয়ে থাকবো, লাঞ্চ দিয়ে থাকবো। সো এর থ্রু আর কি আমরা দিয়ে থাকি। সো মেনুটা আপনাকে এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু ভালো খাবারই পাবেন ইনশাল্লাহ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জি, অ্যাকচুয়ালি। জি। অনেক ইভেন্টে আমি দেখেছি ঠিকমতো খাবার দাবার দেয় না পার্টিসিপেন্টদের। এন্ড আমি যেটা বলি, পেট পূজা না করলে টেক পূজা করা যায় না। না না, এটা আমাদের কখনোই হয় না। আমাদের পার্টিসিপেন্টদের ওয়েলবিং আমাদের নাম্বার 1 প্রায়োরিটি, এবং এই প্রায়োরিটির কারণেই আমরা বছরের পর বছর আমরা করে যেতে পারছি, বছরের বছর আমরা পার্টিসিপেন্ট পেয়ে যাচ্ছি, এত কষ্ট হওয়ার পরও ওরা আসছে। সো ওদেরকে আমরা অবভিয়াসলি সবচেয়ে ভালো অবস্থায় রাখার চেষ্টা করে থাকি। এবার একটু ব্যক্তিগত প্রশ্ন একটা, মানে আমি ইন্টারেস্টেড এটা নিয়ে জানার জন্য একটু। জি। আইসিটি ডিভিশন অনেক ইম্পর্টেন্ট, অনেক হাইলি রিগার্ডেড একটা অর্গানাইজেশন। জি জি। তো জানতে চাচ্ছি আইসিটি ডিভিশনকে অ্যাপ্রোচ করার আপনাদের প্রক্রিয়াটা ঠিক কী ছিল, এবং অন্যান্য কোনো আইটি ক্লাব বা অর্গানাইজেশন ইউথদের তারা যদি আইসিটি ডিভিশনকে অ্যাপ্রোচ করতে চায় তাদেরকে কি পরামর্শ দিবেন? আচ্ছা, সো এইটার জন্য একটা অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে ফেস্ট বা কার্নিভালটা হচ্ছে সেটার লেভেলটা কত বড়, সেটার মানে মানুষের চোখে সেটা কীরকমভাবে দেখায়। সো আমরা আমাদের যে এক্সিকিউটিভরা আছেন, সো 2022 সালে ফার্স্ট আমরা আইসিটি ডিভিশনকে অ্যাপ্রোচ করে 2022 সালে আমরা ওদের সাথে কানেক্টেড হয়ে থাকি। সো ওইবার আমরা অ্যাপ্রোচ করার পর আইসিটি ডিভিশন মানে আমাদের যে ইভেন্টটা এত বড় করে ইভেন্টটা করা হচ্ছে এই স্কুল কলেজ লেভেলে, এটা ওদের চোখে পড়ে। এই জন্যই বেসিকলি ওরা আমাদের সাথে থাকে, অ্যান্ড আফটার দ্যাট প্রতি বছর ওরা আমাদের সাথে এমনি থেকেই ছিলেন। ইভেন আইসিটি ডিভিশনের আমাদের যে প্রতিমন্ত্রী পলক স্যার, আমাদের যে কনভেনার এবং মডারেটর আছে রাসেল আহমেদ স্যার, ওনার সাথে পলক স্যারের একটা ভালো কানেকশন হয়ে গিয়েছে এত বছর ইয়ার পরে। সো ওরা মানে ওদের থ্রু আর কি এখন আমরা প্রতি বছর আইসিটি ডিভিশনকে আমাদের সাথে পেয়ে থাকি। তার মানে প্রথমেই আইসিটি ডিভিশনের স্পন্সরশিপ খুঁজতে হবে না, আগে নিজেদেরকে প্রুফ করতে হবে, বিল্ড করতে হবে যে জি আইসিটি ডিভিশনকে, তারপর তারা আইসিটি ডিভিশনকে অ্যাপ্রোচ করতে হবে। এমনি আসবে না, অ্যাপ্রোচ করতে হবে অবভিয়াসলি। অ্যাপ্রোচ করার পর তখন যদি মানে ওরা তো আর অবভিয়াসলি সব জায়গায় তো আর দিবে না, না, ওদের তো দেখতে হবে যে কোন লেভেলে ওরা ইয়া করছে। সো তখন তাদের যদি চোখ আমরা কাটতে পারি, বা তারা যারা করছে তারা যদি চোখ কেড়ে নিতে পারে, তখন আইসিটি ডিভিশন আইসিটি ডিভিশন তো টেককে হেল্প করতে চাবি, অবভিয়াসলি বাংলাদেশের টেককে ইমপ্রুভ ওরা করতে চাবেই। সো এটা যদি ওরা মনে করে এটা ওয়ার্থ ইট ওদের জন্য করার, ওরা তাদেরকে সাপোর্ট করবে। ইভেন এই আইসিটি কোলাবোরেশনের কারণে কিন্তু আমরা শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ডটা হোস্ট করতে পেরেছি। তাদের অনেক বড় একটা ইনভলভমেন্ট আছে, আর তাদের জাজিং প্যানেল থেকে শুরু করে ফান্ড সব কিছুতেই। তো এটা আসলে অনেক একটা ব্লেসিং যে আইটি ক্লাব আইসিটি ডিভিশনের সাথে কোল্যাব করে ফেস্ট অর্গানাইজ করতে পারছে। আমাদের যে শেখ জামাল ইনোভেশন গ্র্যান্টের 20 লাখ টাকা প্রাইজ মানি আছে, এটা পুরোটাই আমাদেরকে আইসিটি ডিভিশন থেকে দেওয়া হচ্ছে, আইডিয়ার থেকে আর কি। একটা অন্য ধাঁচের প্রশ্ন করতে চাই একটু। Sure. এত বড় একটা কার্নিভাল আসছে, যেটা শুনলাম 60,000 প্লাস মানুষ সেখানে আসবে। জি। তো আমরা সামনে কি হচ্ছে, স্টেজের উপরে কি হচ্ছে, মনিটরের উপরে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, বাট ব্যাকস্টেজের সিনারিটা তো নিশ্চয়ই এত সুন্দর না। এখন অনেক ঘাম ঝরাতে হচ্ছে, অনেক কাজ করতে হচ্ছে, পরিশ্রম দিতে হচ্ছে। তো অ্যাজ জেনারেল সেক্রেটারি অ্যান্ড প্রোগ্রামিং সেক্রেটারি না, কর্মী হিসাবে আমি জানতে চাই, আপনারা তো কর্মীও আপনাদের ক্লাবের, সেটা হিসাবে জানতে চাচ্ছি যে ব্যাকস্টেজে আসলে ঠিক কি হয়, ইনসাইডার্স লুকটা চাচ্ছি যে তলায় তলায় আসলে কিরকম পরিশ্রম দিতে হচ্ছে আপনাদের। এইটা নিয়ে কথা বলা শুরু করলে আসলে শেষ হবে না। সো আমাদের যে এই বছরের প্যানেলটা আমরা যারা আছি, আমরা ডিসেম্বরে প্যানেল পেয়েছি। সো ডিসেম্বরে প্যানেল পাওয়ার পর এক সপ্তাহ মেবি আমরা মানে আর কি নিজেদেরকে গুছিয়ে নিয়েছি। তারপর থেকে যে ফেস্টের পিছে দৌড়ানো শুরু আমাদের, ঘর নাই, বাড়ি নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ফেস্টের পিছনে আমরা, ঠিক আছে, তখন থেকে শুরু। আমাদের হচ্ছে
বললাম যে আমাদের এতগুলো ইভেন্ট আর এত বড় একটা ভেন্যু জুড়ে ইভেন্টগুলো হয়, এটার জন্য আমাদের অবভিয়াসলি স্পন্সরশিপের দরকার হয়ে থাকে, অনেক স্পন্সরশিপের দরকার হয়ে থাকে। তো আমরা মনে করেন এরকম দিন গেছে সকালবেলা বের হয়েছি স্পন্সরশিপের ইয়াতে, একটার পর একটা মিটিং, এক এক জায়গায় যায়, এখান থেকে ওইখান থেকে এখানে, দিন শেষে রেজাল্ট 0 আসছে, এরকম হয়েছে। তো তারপরও আমাদের দিনের পর দিন লেগে থাকতে হয়, লেগে থাকার পরে আমরা কোনো না কোনো একটা ভালো কিছু ইয়া করে থাকি। সো স্পন্সরশিপ, পার্টনারশিপ, এসবের জন্য আমার বিভিন্ন ধরনের ঘোরা লাগে। অ্যান্ড দেন আমাদের খুবই ডেডিকেটেড কিছু ভলেন্টিয়ার্স আছে। সো আমরা নিজেরা, আমি, মাহিম, আবার আমাদের বিভিন্ন ফ্রেন্ড যারা এবার এক্সিকিউটিভ প্যানেলে আছে, আমরা সবাই ক্লাস 9 থেকে আইটি ক্লাবের সাথে আছি। তো আমরা তখন ভলেন্টিয়ার হিসেবে ঢুকেছিলাম, তখন ঢুকে এবার ক্লাস 12-এ এসে আমরা হচ্ছে এক্সিকিউটিভের সিটে বসেছি। সো 4 বছর সাধনার পরে। জি, 4 বছর সাধনার পরে। সো তখন থেকে আমাদের দৌড়াদৌড়ি করতে হতো বিভিন্ন জায়গায়, তো ইয়া করে। আর এবার এক্সিকিউটিভ হওয়ার পর তো দৌড়াদৌড়ির আর শেষ নাই। সো বিভিন্ন ধরনের মিটিংস করা লাগে, ইয়া করা লাগে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে যেসব ব্যানারগুলো রেডি করতে লাগে, আমাদের তো অনেক এরকম 2-3 জন আছে যাদের বাসায় এখন নীলক্ষেতে গিয়ে তাদের পড়ে থাকা লাগে। ওরা বাসায় আসতে পারে না, ওদের বাসায় নীলক্ষেতে গিয়ে বিভিন্ন ধরনের ব্যানার্স, পোস্টার্স, ক্রেস্ট, তাই এসব আমরা ইয়া করে থাকি। দেন আমাদের করে থাকি। এবং আমাদের টিচার, যে আমাদের স্যার যে আছে রাসেল আহমেদ স্যার, উনি আমাদের এই বিভিন্ন ক্ষেত্রে হেল্প করে থাকেন। উনার হেল্প ছাড়া আসলে এইসব কিছু পসিবল হতো না। সো উনি আমাদের সব জায়গা দিয়ে হেল্প করে থাকেন এইসব ক্ষেত্রে। সো এই কারণে আর কি আমরা এত সুন্দর করে একটা ফেস্ট অ্যারেঞ্জ করতে পারি। আর মাহিম ভাইয়ের এক্সপেরিয়েন্স নিয়ে জানতে চাচ্ছি এই ক্ষেত্রে, পরিশ্রম নিয়ে, দৌড়াদৌড়ি নিয়ে, ঘাম ঝরানো নিয়ে। লাইক আমাদের কিন্তু 2 মান্থস পর এইচএসসি, পুরো আমাদের এক্সিকিউটিভ প্যানেলেরই আমরা এখনো মিটিংয়ে আছি। এবং ওই যে আজকে এখানে আসলাম রেডিও ধ্বনিতে আমাদের ইভেন্টটাকে প্রমোট করার জন্য। আইসিটি মিনিস্ট্রিতে যাওয়া হয় আমাদের স্ক্রিনিংটা করার জন্য, শেখ জামাল ইনোভেশন গ্র্যান্টের। তাছাড়া বিভিন্ন স্পন্সর মিটিং তো আছেই। আসলে আমরা তো ভলেন্টিয়ার ছিলাম ক্লাস 9 থেকে, আমরা দুইজনই। ইভেন কয়েকজন 10ও জয়েন করছে, 11ও জয়েন করছে। বাট আমরা যেহেতু আমি, আবির এবং যারা আছি, আমরা সবাই ফ্রেন্ড একসাথে, আমরা হচ্ছে র্যান্ডমলি একদিন গেলাম আইটি ক্লাবে। তা আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমরা জাস্ট দেখতে ঠিক আছে ভলেন্টিয়ার হয়ে দেখি কেমন হয়। ওই যে লাইফ যে এত ঘুরে যাবে তখন থেকে, আর সেখান থেকে একজন জিএস আর একজন পিএস। হ্যাঁ। তো সেখান থেকে জার্নিটা শুরু হয়। তো তখন আমরা অ্যাজ আ ভলেন্টিয়ার দেখতাম যে আমাদের ইসি ভাইরা এভাবে কাজ করছে, আমাদের 3-4 ব্যাচ জুনিয়র, 3-4 ব্যাচ সিনিয়র। ইভেন তারপর আমরা যখন 10 উঠলাম, 11 উঠলাম, আমাদের জুনিয়ররাও আছে, আমাদের সিনিয়ররাও কাজ করছে। তো সেই এক্সপিরিয়েন্সটাই আমরা কারেন্ট এক্সিকিউটিভ প্যানেলে ইউজ করছি। এবং আমাদের এত ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, পুরো ব্যাচ আমরা 9 থেকে করছি। কয়েকটা ক্লাবের হয় যে হ্যাঁ 11-এ আসে 1 বছর এক্সপিরিয়েন্স, বাট আমাদের এবারের প্যানেল যারা আমরা আছি এক্সিকিউটিভ, তাদের সিনিয়রিটি একটু ডিফারেন্ট। কজ আমরা 9 থেকেই মোস্টলি হচ্ছে একসাথেই একই ক্লাবের হয়ে, এবং যেহেতু আমরা সবাই ফ্রেন্ড, তো আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম। তো কারেন্টলি চ্যালেঞ্জ যা আছে এবং সামনে আসবে, তো আমরা কনফিডেন্ট যে আমরা যেহেতু আমাদের বন্ডিংটা আছে অ্যাজ আ ফ্রেন্ড, তো আমরা সাকসেসফুলি সব শেষ করতে পারবো। আরেকটা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, রেজিস্ট্রেশন নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, আর ডিটেইলস অলরেডি দেয়া আছে আপনাদের ওয়েবসাইটে। বাট ওটা নিয়ে কিছু অ্যাড করতে চান কি? রেজিস্ট্রেশনের কোনো ক্রাইটেরিয়া বা কিভাবে তারা মানুষ রেজিস্টার করতে পারে? সো আমাদের ম্যাক্সিমাম কম্পিটিশন হচ্ছে ওপেন ফর অল। আমরা কোনো এরকম ধরাবাধা দিয়ে দিতে চাই না, কিন্তু কিছু কিছু কম্পিটিশন থাকে যেগুলোতে দেওয়া লাগে। যেমন আমাদের যে প্রজেক্ট ডিসপ্লে আছে, ওইটাতে আমাদের 3টা সেগমেন্টে ভাগ করা, জুনিয়র, সিনিয়র। সো ওই সেগমেন্টগুলো অনুযায়ী ওখানে আমাদের ওইটা ওপেন ফর অল না দিয়ে আমরা ক্লাস ওয়াইজ ভাগ করে দিই। সো ওইখানে ওইগুলো সব ডিটেলে আমাদের সবগুলো পোস্টে দেওয়া আছে, যারা যেটাতে ইন্টারেস্টেড। আর তাছাড়া হচ্ছে আমাদের যে কোনো ইভেন্টের জন্যই তারা ওই যে আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের ফেসবুক পেজের ইভেন্ট থেকে দুই জায়গা থেকে ওরা সাবমিট করে রেজিস্ট্রেশন করতে পারবে। আর ওইখানে আমাদের সাবমিশন লিঙ্কটা, আমাদের যে মেইলটা আছে সাবমিশনসের মেইলটা, সেই মেইলেরটা লিঙ্কটাও দেওয়া আছে, ওইখান থেকে তারা ডাইরেক্ট ওইখান থেকে সাবমিশন করে ফেলতে পারবে। সো আমাদের প্রসিজারটা খুবই ইজি, আমরা একদমই কোনো ঝামেলা রাখতে চাই না প্রসিজারের মধ্যে। সো খুবই আমরা টেক কার্নিভালটা নিয়ে শুনলাম। তো এই টেক কার্নিভালটা ধরেন রাজসভায় অনেক প্রোগ্রাম হয়, ফেস্টিভ্যাল হয়, সেরকম রাজা ক্লাবটা নিজে, সেটাতে আমি একটু জানতে চাচ্ছি, এরএমসি আইটি ক্লাবটাকে নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, তো আইটি ক্লাবের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যদি আমি বলি, তো আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল 2016 সালে। বাট তখন হচ্ছে জাস্ট অ্যাজ আ ক্লাব, তো আমাদের তখন ওপেনিংও হয়নি। তো 2017 সালে যে আমরা
সালের 22শে ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারিতে আমরা হচ্ছে আমাদের ক্লাবের আমাদের ওপেনিংটা হয়। ক্লাবের বার্থ ডেট ধরা হয়। জি, বার্থডে ধরা হয় এবং হচ্ছে আমাদের অফিসিয়াল যে ওপেনিংটা সেটা হচ্ছে 31শে জুলাই 2017 সালেই হয়ে থাকে এবং তার 2 বছর পর থেকে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি ফেস্ট হোস্ট করে আসছি এবং তার ধারাবাহিকতায় আমরা এবার 7 নম্বর ফেস্ট হোস্ট করতে যাচ্ছি এবং আরও ডিটেল যদি আবির অ্যাড করতে চাই তো আমাদের 2016 সালে হচ্ছে আমাদের ক্লাবের আইডিয়াটা জন্ম নেয়, যে একটা আইটি ক্লাব। সো তখন হচ্ছে এইচএসসি 2018-এর যে ভাইয়ারা ছিলেন তাদের হচ্ছে মাথায় এই আইডিয়াটা আসে। তো ওনারা আমাদের মডারেটর এবং কনভেনার রাসেল আহমেদ স্যার ওনার সাথে মিলে হচ্ছে আইটি ক্লাবের আইডিয়াটা তৈরি করে। সো তখন থেকে ভাইয়ারা 1.5 বছর লাগে ক্লাবটাকে হচ্ছে তৈরি করা হয় এবং তখন থেকেই রাসেল স্যার আমাদের সাথে আছেন একদম ফার্স্ট থেকে। উনি মানে তখন থেকেই ক্লাবের জন্য দৌড়তে, আমরা তো প্রতি বছর এক্সিকিউটিভ প্যানেল চেঞ্জ হয়, প্রতি বছর নতুন নতুন, কিন্তু স্যার একমাত্র মানুষ যে প্রত্যেকটা বছর তার সবকিছু বাদ দিয়ে ফেস্টের সময় এই ফেস্টের জন্য ক্লাবের জন্য দৌড়াদৌড়ি করা লাগে। সো তিনি তার হাত ধরেই ক্লাবটা এত বড় হতে পেরেছে। এখন আমাদের আইটি ক্লাবকে মানে খুবই বড় একটা স্টেজে এখন আমরা আছি, যেমন যে আইসিটি ডিভিশন আমাদের সাথে আছে, এটাই তো বলে দেওয়ার কথা যে কত বড় একটা স্টেজে আমাদের ক্লাবটাই এই পর্যায়ে আছে। সো ওইখান থেকে শুরু হয়ে একটা আইডিয়া থেকে শুরু হয়ে এখন আমাদের ক্লাবটা এত বড় পর্যায়ে। প্রতি বছর ধারাবাহিকতাভাবে আমরা বড় হয়ে আসছে ক্লাবটা। প্রত্যেকবারের ফেস্ট আগেরবারের ফেস্টের চেয়ে বেটার করার চেষ্টা করে নিজেদের প্যানেল, অবভিয়াসলি যেটা থাকে, আর ম্যাক্সিমাম হয়েই থাকে, এরকম হয়ে থাকে। সবাই আরও বড় করে নিজেদের ফেস্টটা করতে চায় এবং এটাতে সাকসিডও করে, কারণ আমরা হচ্ছে নিজেরা তো চেষ্টা করতেই থাকি, সাথে স্যার আমাদের হেল্প করেনি। আর এমন না যে বড় ভাইরা মাইন্ড করবে যে ওদের চেয়ে বড় ফেস্ট আমরা কেন করেছি, ওরা উল্টে এসে আমাদেরকে হেল্প করে, আরও গর্বিত হয়। এইটাই যেহেতু এখন আইসিটি ডিভিশন আপনাদের সাথে আছে, 60,000 প্লাস মানুষ আসছে, এখন ডিআরএমসি আইটি ক্লাবকে খালি একটা স্কুল কলেজের ক্লাব বলা চলে না, এখন এটা একটা সার্টিফাইড অর্গানাইজেশন। জি, এটা এখন একটা সার্টিফাইড অর্গানাইজেশন ধরা যায়, বড় একটা ব্যাপার। আজকের প্রোগ্রামটা শেষ করার আগে লাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি। আজকে আমাদের সাথে কথা বললেন ডিআরএমসির জিএস ভাই এবং পিএস ভাইয়া, বাট পরিশ্রম করেছে আরো আপনাদের অনেক টিমমেটস আছে, জুনিয়র্স আছে, যারা পরিশ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে এই ফেস্টকে সাকসেস বানানোর জন্য। তাদের জন্য একটা অ্যাকনলেজমেন্ট পিরিয়ড আমরা এখন সেট করে ফেলি, আমরা তাদেরকে অ্যাকনলেজ করি। সো ইটস আ কম্বাইন্ড এফোর্ট, কম্বাইন্ড টিম এফোর্ট। তাছাড়া এত বড় কিছু করা লিটারালি ইম্পসিবল, সম্ভবই না। আমাদের এক্সিকিউটিভ প্যানেলে এক একজন হচ্ছে এক এক দিকে মানে মাস্টার্স নিজেদের সাইড দিয়ে। যেমন মাহিম হচ্ছে আমাদের প্রোগ্রামিং সেক্রেটারি, ও হচ্ছে প্রোগ্রামিংয়ের সব সাইটগুলো দেখে। আমাদের ওয়েবসাইটটা ও ক্রিয়েট করেছে। সো এত সুন্দর করে করার মধ্যে ওর অবদান অনেক। তাছাড়া আমাদের বিভিন্ন যে আছে, যেমন আমাদের প্যানেলে আমাদের প্রেসিডেন্ট, সে হচ্ছে বিভিন্ন জায়গায় তার দৌড়াদৌড়ি করা লাগে স্পন্সরশিপের জন্য। আমি তার সাথে করি। দেন হচ্ছে আমাদের কয়েকজন হচ্ছে ভলেন্টিয়ার ইনচার্জ, তারা হচ্ছে ভলেন্টিয়ারদেরকে নিয়ে তাড়াতাড়ি ভলেন্টিয়ার গ্রুমিং, ভলেন্টিয়ারদেরকে কী করতে হবে কী না সব কিছু করে। দেন আমাদের বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা ইনচার্জ আছে, কোন সেক্টরে কে ইনচার্জ, অলিম্পিয়াডে একজন ইনচার্জ, প্রজেক্ট ডিসপ্লেতে একজন ইনচার্জ, রোবোটিক্সে একজন ইনচার্জ, এরকম সে তার নিজের সাইডটা দেখে, নিজের সাইডের জন্য নিজের সাইডটাকে কিভাবে আরো বেটার করা যায় সেটা নিয়ে সে সারাদিন পড়ে থাকে। কিভাবে কম্বাইন্ড এফোর্ট থাকে। আর আমাদের যে ডেডিকেটেড ভলেন্টিয়ার্স আছে তাদের হেল্প তো আমাদের মাস্ট লাগবে, কারণ মোর দ্যান 70 ভলেন্টিয়ার্স আমাদের। সো তারা হচ্ছে আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিলে ওরা ওদের ফুল দেয় ওটা কমপ্লিট করার জন্য। তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এটা করে ওইটা করে। দেন হচ্ছে ওদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয় কাজের জন্য, তারা ওইগুলো কমপ্লিট করে নিয়ে আসে। সো এই কম্বাইন্ড ফুল টিম এফোর্টটা ছাড়া আমাদের আর সব কিছুর মানে আমাদের যে কি বলবো ধরে রাখে একসাথে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ক্লাবের আমাদের রাসেল স্যার। ওনাকে ছাড়া মানে এত কিছু সম্ভব একদমই হতো না। উনি আর কি আমাদের মানে সবার হেড, উনি সব কিছু আমাদের সবাইকে ধরে রাখে, সবাইকে করে। আর এই কারণেই আর কি আমাদের এত কষ্ট হলেও আমাদের কষ্ট হয় না। আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, জি রাইট। এত কষ্ট হলে আমাদের কোনো কষ্ট না, তা আমরা আর কি খুশি মনে কষ্টটা সয়ে যাই এন্ড দেন ফেস্টটাকে আরো সুন্দর করে ক্লাবটাকে আরো আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি। জি, আবির ভাইয়ের সাথে এবং মাহিম ভাইয়ের সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। সেম হিয়ার। আমি অনেক বেশি এক্সাইটেড এই কার্নিভালটার জন্য। আপনারা অবশ্যই বি আপডেটেড, সবসময় ফেসবুক পেজটা এবং ওয়েবসাইটটা চেক করবেন ফর আপডেটস। ইমেল তো বলে দেওয়া হয়েছে,
ওখানে যারা যারা সাবমিট করতে চান আপনাদের কন্টেন্ট সেটা করে দিবেন। বাট টাইম কনস্ট্রেন্টসের জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমাকে আপনারা আগামী কয়েকদিন ধরে পাবেন না, আমার যেহেতু এক্সাম আছে, তাই জানি আমাকে অনেক মিস করবেন আপনারা, বাট আজকে এখানেই বাই বলতে হচ্ছে কয়েকদিনের জন্য। তো স্টে টিউন উইথ রেডিও 91.2 FM, নোটবুক উইথ শান্তল আবার আপনারা কন্টিনিউড পাবেন আফটার জুন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, গুড বাই ফ্রেন্ডস। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। বাই।